তোকে ছুঁয়েছি আঁধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্ব ২৮। মধ্যাহ্নের শুরুতে সূর্যের আলো তখন একেবারে লম্বালম্বিভাবে নেমে এসেছে আল্পসের কুয়াশা ঢাকা পাহাড়ি উপত্যকার বুক চিরে আলোর রেখা ছুরির মতো কেটে ফেলছে চারপাশের আবছা আবরণ। দূর থেকে মনে হয় পাহাড়ের চূড়াগুলো রূপোর আস্তরণে মোড়ানো। বেডরুমে গ্লাসের ওয়ালের একটা ওয়ার্ড্রোব। লিয়ানা হাত বাড়িয়ে দরজাটা খোলার সাথে সাথেই সেন্সর লাইটে আলোকিত হয়ে যায় প্রতিটি সেলফ। যেন গোপনে লুকিয়ে থাকা এক স্বপ্নলোক হঠাৎ তার চোখের সামনে উন্মুক্ত হলো। সারি সারি জামদানি শাড়ি নীল লাল মধুবর্ণ পান্না সবুজ মকপলের মতো ঝুলে আছে। অবাক দৃষ্টিতে তাকিয়ে লিয়ানা এগিয়ে গেল, আঙুলের ডগায় ছুঁয়ে দিল একখানা হালকা গোলাপি জামদানি। এ তো তাদের ঢাকাইয়া জামদানি। শাড়ির রঙের দীপ্তি আলোয় ঝিকমিক করে উঠল, আর সেই মুহূর্তে তার ঠোঁটে এক বিস্মিত হাসি খেলে গেল। কিছুটা অবাকও হলো, এসব তিনি আনলেনই বা কবে? একটা নারীর সাজগোজের জন্যে ঠিক যা যা দরকার সব কি সুন্দর করে গুছিয়ে রাখা। এত সুন্দর করে সে নিজেও কোনোদিনও তার রুম তার ক্যাবিনেট গুছায়নি। একটা পুরুষ মানুষের দ্বারা আদৌ কি তা সম্ভব? মেয়েদের জিনিসপত্রতে পছন্দ এত ভালো হয় কিভাবে? ভাবতে ভাবতেই লিয়ানা মনে মনে হাসল। একটা লাইট কালারের ফ্লোরাল ড্রেস গায়ে জড়িয়ে আয়নার সামনে এসে দাঁড়িয়ে খোলা চুল সামলে মাথায় একটা হেয়ার ব্যান্ড বেঁধে নেয়। লিয়ানা অবচেতনে মাথা ঘুরিয়ে বিপরীত পাশে তাকাতেই হঠাৎ তার চোখ আটকে গেল পুরো এক দেওয়াল জুড়ে সাজানো সারি সারি কাচের তাক, যেখানে ঝকমকে বোতলের ভেতর বন্দি নামি দামি হায়ার ব্র্যান্ডের পারফিউমগুলো। শানেল, ডিওর, ওয়াইএসএল, আরমানি থেকে শুরু করে প্রায় অনেক কালেকশন। যে কেউ দেখলে বুঝে যাবে জায়ান কেবল পারফিউম প্রেমী নন, বরং একেবারে আসক্ত। কয়েক সেকেন্ড নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নিজেকে দেখে নিল সুন্দর লাগছে কিনা। তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে এলো। এতক্ষণে আশেপাশের সব কিছু মনোযোগ সহকারে ঘুরে ঘুরে দেখতে থাকে। নিচে ডাইনিং স্পেসটা অদ্ভুত নিস্তব্ধ। নীরবতার মধ্যে শুধু ফিসফিস করে বাজছে দেয়াল ঘড়ির কাটার শব্দ। টেবিলের মাথায় জায়ান হেলান দিয়ে বসে আছে, এক হাতে টেবিলের কাছে ভর করে ফোন স্ক্রল করছে, মুখে একটু অভিব্যক্তি নেই। লিয়ানা চারদিকে চোখ ঘোরাতে থাকে, একটু একটু করে হেঁটে হেঁটে দেখতে থাকে মেঝেতে সাদা কালো মার্বেলের ছটা, উপরে ঝুলছে বিশাল এক ক্রিস্টাল স্যান্ডেলিয়ার। দেওয়ালে সাজানো আছে জায়ানের অর্জনগুলো, ইউরোপের বিভিন্ন দেশের আইন সংস্থা থেকে পাওয়া শীর্ষ ক্রিমিনাল লয়ার অ্যাওয়ার্ড। তবে সেখানে শুধু মিস্টার গ্রেট জায়ান লিখিত, তাদের পারিবারিক খান টাইটেলটা নেই। লিয়ানার কাছে ব্যাপারটা মোটেও ভালো লাগলো না। মুখখানা একটু মলিন হয়ে গেল। কিছু পুরনো সার্টিফিকেটে নজর পড়ে, আর চকচকে গোল্ড প্লেটেড প্লাগ। প্রতিটি সেলফে রাখা ট্রফি ঝলমল করছে চ্যান্ডেলিয়ারের আলোয়। আরও চোখে পড়ে দেয়ালের এক পাশে ফ্রেমে বাঁধানো ছবি। একটাই জায়ান দাঁড়িয়ে আছে বিখ্যাত আইনজীবীদের সঙ্গে, যাদের নাম আন্তর্জাতিক আইন অঙ্গনে কিংবদন্তি। আরেকটা একটি গুরুগম্ভীর কোর্টরুমে পাশে হাত মেলাচ্ছেন কোনো নামকরা জর্জের সঙ্গে। কয়েকটা ছবিতে আবার দেখা যায় জায়ানকে ইউরোপের বড় কনফারেন্সে বক্তব্য রাখতে। সামনের আসনে বসা বিদেশি সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিগণ। এটাই শেষ নয়, সেলফের অন্য পাশে রয়েছে কয়েকটি দুষ্প্রাপ্য সংগ্রহযোগ্য বস্তু, পুরনো ফাউন্টেন পেন, আইনের বইয়ের ফার্স্ট এডিশন, আর একটি বিশেষ সিগনেচার গ্যাভল বা হাতুড়ি যা তাকে উপহার দিয়েছিল লন্ডনের এক হাইকোর্ট জাজ। সারা প্যালেট জুড়ে সেই পাওয়াররা। লিয়ানা পা টিপে এগিয়ে এসে কিছুটা দূরেই দাঁড়িয়ে রইল, চোখ নামালো। কি বলবে বা করবে ঠিক বুঝতে পারছে না। জায়ান ফোনের দিক থেকে চোখ না সরিয়েই গলা নামিয়ে প্রশ্ন করল, কি, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? লিয়ানা গলার স্বর খুঁজে পেল না, ছোট ছোট পা ফেলে আরও কাছে এলো। পেটের জমা কথাগুলো গিলে নিল। মাইর খাওয়ার শখ নেই আর, মুখের ভেতর কেমন শূন্যতা। তবু কিছু একটা ভেবে দুহাতে জামা খিচে ধরে বলল, শুনুন না। জায়ান এক সেকেন্ড চুপ থেকে হালকা হুম। লিয়ানা হাত কসলাতে কসলাতে তোতলালো, মানে? জায়ান ভ্রুকুচকে এবার চোখ তুলে তাকালো। হোয়াটস রং উইথ ইউ? ইনিয়ে বিনিয়ে কথা না বলে স্পষ্ট করে বল। লিয়ানা তখন একেবারে জায়ানের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। ওর চোখের দৃষ্টি তীব্র হয়ে উঠল। লিয়ানা আঁতকে উঠে বলল, এভাবে তাকাবেন না প্লিজ, ভয় পাই। জায়ানের ঠোঁট সামান্য কেঁপে ওঠে, অদ্ভুতভাবে বাঁকা হাসিতে ফেটে পড়ল। চোখটা শীতল হলো কিছুটা। লিয়ানা কিছুক্ষণ স্ক্যান করে আওড়ালো, প্রিটি? কি? জায়ান এবার হঠাৎ উঠে দাঁড়িয়ে হাতের উল্টো পিঠ দিয়ে লিয়ানার মুখের পাশে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো কানের পেছনে গুজে দিল। ফিসফিস করে বলল, খিদে পেয়েছে মাই প্রিটি লিটিল বেবি?
লিয়ানা চোখ নামিয়ে মৃদু স্বরে বলল, কিন্তু আমি তো আপনার কথাই ভাবছিলাম। আমি তো কিছু রান্না করতে পারি না। কি পারিস? গরম পানি ফোটাতে? হ্যাঁ, একবার চা বানাতে গিয়েছিলাম, হয়নি, উল্টো হাত পুড়িয়ে ফেলেছিলাম। কথাটাই জায়ান বেশ রেগে গেল। লিয়ানার হাত ধরে দেখতে লাগলো এপাশ ওপাশ। দেখি হাতে লেগেছে মানে কি? কোন স্টুপিড তোকে রান্না করতে পাঠিয়েছে আমায় বল। আই উইল কিল দেম। জায়ান ফোফসাতে থাকে। লিয়ানা মনে মনে ভেবেছিল নিশ্চয়ই উনি রাগ করবেন, কেমন বউ রেঁধে খাওয়াতে পারবে না, কিন্তু এ তো দেখি মেঘনা চাইতেই জল। এ এমন কিছুই না, আমি নিজের জন্যই বানাতে চেয়েছিলাম, তারও দরকার নেই। তাহলে কে করবে? আপনার কি মনে হয় না এত বড় বাড়ির জন্য একটা কেয়ারটেকার, অন্তত একটা মেড রাখা উচিত? জায়ানের কণ্ঠ তৎক্ষণাৎ কেটে গেল। কপাল কুঁচকে লিয়ানার হাত শক্ত করে চেপে ধরে। না, উচিত নয়। এই বাড়িতে প্রবেশের অনুমতি কারো নেই, আর কোনোদিনও কাউকে দেব না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বলেই জায়ান উঠে কিচেনের দিকে হাঁটতে শুরু করলো। লিয়ানা পেছন পিছন গেল। ওভেনে পিৎজা বেক হতে দেখেই লিয়ানা মাথা নিচু করে দেখতে থাকে। জায়ান পোলাওয়ের সাথেই ইয়া বড় বড় দুইটা লবস্টার ফ্রাই করে রেখেছে। খাবারগুলো খুলে খুলে দেখতে থাকে। আপনি আর কি কি পারেন আমায় একটু বলবেন? জায়ান হাতে গ্লাভস লাগিয়ে ডিশ ওয়াশ করতে করতে বলে, কি কি পারি না সেটা বলতে বললে একটু ইজি হতো। বুঝেছি অলরাউন্ডারের ডিব্বা আপনি, তবে এভাবে উদম হয়ে ঘুরঘুর করবেন না। ঘরে যে একটা বউ আছে জানেন না, একটু তো লজ্জা করুন। জায়ান পেছন ফিরে শক্ত হাতে তার কোমর জড়িয়ে ধরল। আহ! জায়ান কোনো উত্তর দিল না। অচঞ্চল শক্তিতে তুলে নিয়ে মার্বেল কাউন্টার টপের উপরে বসিয়ে দিল। লিয়ানার দুই হাত স্বাভাবিকভাবেই জায়ানের কাঁধ আঁকড়ে ধরল ভারসাম্য রক্ষা করার জন্য। জায়ান দুই হাতে কাউন্টার টপে ভর দিয়ে লিয়ানার দিকে ঝুঁকে বলে, বউ আছে বলেই তো সমস্যা, দেখলেই বডি টেম্পারেচার হাই হয়ে শার্ট ভিজে যায়, তাই উদম হয়ে আসি। ইভেন তুই চাইলে নুডস হয়েও ঘুরে বেড়াতে পারি। লিয়ানা লজ্জায় দু হাতে মুখ ঢেকে নেয়। ইস, চুপ করুন বেশরমের বংশধর, একটু তো লাগাম টানুন মুখে। জায়ান লিয়ানার গলায় মুখ ডুবিয়ে লিয়ানার দেহের ঘ্রাণ টেনে নিয়ে বলে, আর ইউ লস্ট বেবি গার্ল? লিয়ানার কাঁপা কাঁপা শরীরে শিহরণ ঠেকিয়ে বলে ওঠে, কি কি বললেন? ছি, এটা তো 365 ডেজ মুভির ওই লুচু নায়কটার ডায়লগ। আপনি এসব দেখেন? ছি। জায়ান ঠোঁট কামড়ে ভ্রু উঁচিয়ে বলে, তুই কিভাবে জানলি এইটা ওই মুভির নায়কের? তার মানে তো তুই নিজেও 18+ মুভি অ্যাডিক্টেড। লিয়ানা বলেও ফেঁসে গেল। কি মুশকিল, মাইন্ডটার চিপায় পড়ে দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে বলে, মোটেও না। আমার বেস্টি মেরিন আছে না, ওকে একবার বলেছিলাম যে মুভি সাজেস্ট করতে, এই মেরিনের বাচ্চা এই মুভি সাজেস্ট করেছিল। বলে এটা নাকি পারিবারিক মুভি, কোনো রোম্যান্টিক সিন নাই। বেশ, আমিও দেখতে গেলাম, আর দেখেই আস্তাগফিরুল্লাহ কী সব উল্টাপাল্টা আকাম, স্যার। এক্সপ্লেন করতে হবে না, আই নো। বাট নিকোলাসকে? লিয়ানার পছন্দের হিরোর নাম শুনতেই উত্তেজনার বশে বলে দেয়, আরে নিক তো মাই ফল্ট মুভির হিরো। মুখ ফসকে বের হয়ে গিয়েছে বুঝতেই জিভ কেটে মাথায় হাত রাখে। এটা কি বলে দিলাম? তুই শেষ রে লিয়ানা, গায়ে খাতাম। জায়ান লিয়ানার জামার হাতা নিচে নামিয়ে কাঁধে চুমু খেয়ে কামড় বসিয়ে দেয়। লিয়ানার শরীরটা কেঁপে ওঠে। ঘাড়টা পিছনের দিকে হেলে নিয়ে বলে, খাবেন না, ঠান্ডা হয়ে যাবে তো। জায়ান লিয়ানার ঘাড়ে চুমু দিতে দিতে বলে, হুশ, নড়িস না, আই ওয়ান্ট ইট ইউ। প্যারিস শহরের প্রাণকেন্দ্র থেকে কিছুটা দূরে এক বিশাল ভবন দাঁড়িয়ে আছে। শুধু দরজার উপর ঝলমলে নিয়ন লাইটে লেখা ব্ল্যাক হোল নাইট বার। ভেতরে ঢুকলেই প্রথমে এক বিশাল লবি। কালো মার্বেল আর কাচের মিশ্রণে তৈরি, মাথার উপরে গম্বুজ আকারে, ছাদে হাজারো এলইডি আলো তারার মতো ঝলমল করছে। ভেতরে ঢুকলেই দুই ভাগ। একদিকে ডান্স ফ্লোর, বিশাল চকচকে কালো টাইলসে ঢাকা। আলো কখনো লাল, কখনো বেগুনি, কখনো সবুজ হয়ে ঝলসে ওঠে। গায়ে গায়ে লোক নাচছে। ডিজে সাউন্ড সিস্টেম কাঁপিয়ে দিচ্ছে দেয়াল। অন্যদিকে প্রাইভেট লাউঞ্জ, ঝুলন্ত ক্রিস্টাল, ঝাড়বাতি, আরামদায়ক কালো লেদারের সোফা, নিচু টেবিলে শ্যাম্পেন ককটেল সাজানো। যেসব ভিআইপি অতিথি ভিড়ের বাইরে বসে নিজেদের মতো সময় কাটাতে চান, তারা এই অংশে বসেন। মধ্যিখানে বিশাল গ্লাস বার, কাউন্টার লম্বা বৃত্তাকার, যেখানে শখানেক ভিন্ন ভিন্ন দেশের মদ ওয়াইনের বোতল সাজানো। বারটেন্ডাররা শো এর মতো এর ককটেল বানায়। আগুন, ফ্লেয়ার, ফ্লিপ। বারের আরেক পাশে মিনি স্টেজ, যেখানে মাঝে মাঝে জাজ ব্যান্ড, লাইভ ভোকাল বা বিশেষ পারফরমেন্স হয়। এখানে গান আর নাচ মিলে রাতকে করে তোলে আরও হিপনোটিক। উপরে উঠলে আসে ভিআইপি ফ্লোর, পুরোটা কাচ দিয়ে ঘেরা। ভেতরে বসে পুরো ডান্স ফ্লোর দেখা যায় নিচে।
এখানে সাধারণ অতিথির প্রবেশ নেই, শুধু বিশেষ সদস্য বা মালিকের অনুমতিতে। পুরো জায়গাটা এক ধরনের রহস্যময় অন্ধকার। আলো কখনো ঝলসে ওঠে, আবার মিলিয়ে যায়, আর এই অন্ধকারে মনে হয় নামটা মানে পাচ্ছে ব্ল্যাক হোল। ভেতরে ঢুকলে সময়ের হদিশ থাকে না, বাইরের দুনিয়া থেকে কেটে গিয়ে ডুবে যেতে হয় স্রেফ রাতের উন্মাদনায়। সময়টা ঠিক রাত 9টার পর বাড়ে স্লো ইংলিশ মিউজিকের শব্দ। গানের তালে তালে ফরাসি মেয়েগুলো কোমর নাচিয়ে নাচিয়ে ওয়াইন খেতে নাচছে। 4-5 জন মেয়ের মাঝে অ্যালেক্স তালে তাল মিলিয়ে ওয়াইন খাচ্ছে। নাদিয়া অ্যালেক্সের দিকে তাকিয়ে বলে, শেমলেস ম্যান। ঠিক সেইখানে পার্কিংয়ের দিকে একটি জোরালো গড়গড়ানি ছুটে এলো, একটি কেটিএম বাইক। বাইকটা থেমে হালকা ধোঁয়ায় পা মেলে দাঁড়ালো। দরজার পাশে সিঁড়ির ধারে থামতেই বাইক রণকীর্তি করে। রাইডার ধীরে ধীরে হেলমেট খুলে নিল। লোকটার চুল লম্বা, কাঁধ ছুঁয়েছে, কালো জ্যাকেটের কাঁধে হালকা সিলুয়েটেই বোঝা যায় ওর শরীর গঠনে জোর। পকেট থেকে লম্বা চাবি বের করে ধীরে ধীরে বার কাউন্টারের দিকে এগোলো। হাতে এক অদ্ভুত আত্মবিশ্বাস, কাজের মানুষ, কিন্তু আভায় রহস্য। যিনি আর কেউ নন, ইন্সপেক্টর রেহমান পাশা। ভেতরে ঢুকতেই তার চোখ পড়ল নাদিয়ার ওপর। তিনি তার কাছে এগিয়ে এলো। হেই মিস নাদিয়া, তুমিও দেখছি এখানে। নাদিয়া ইন্সপেক্টর রেহমান পাশাকে দেখতেই মুখ বাঁকালো। তাতে আপনার কি? আপনি এখানে কেন? দেশের 2 নম্বর বড় বার, নামি দামি লোকজনের আনাগোনা, তাদের সাথেই মিট আপ করতে এলাম। হ্যাঁ, সেটা আপনি সবসময় করে থাকেন। আপনার না ঠিকভাবে ট্রেনিং নিয়ে তারপর পুলিশ ইউনিফর্ম পরা উচিত ছিল। রেহমান পাশা নিজের জ্যাকেটটা টেনে টুনে ঠিক করে চুলগুলো ব্যাক ব্রাশ করে বলে, দেখতে কি বেশি খারাপ লাগছে দেখো তো। নাদিয়া চোখ উল্টালো, হাত দিয়ে চুল উঠিয়ে, আপনাকে ভালো দেখায় কবে? তোমাকে ছাড়া সব মেয়েদেরই ভালো লাগে। দেখো নাদিয়া, কাজের কথায় আসি, হাতে টাইম খুব কম। আপনি আর কি বলবেন আমায়? জানা আছে এটাই তো যে এইবারে অবৈধ লেনদেন হয়। আপনি ইনফর্ম হয়ে এসেছেন, আর কত? এই নিয়ে 36 বার পুরো বার চেক করে ফেলেছেন, কিছু পেয়েছেন? কোনো প্রমাণ? এইবারের পিছনে পড়ে না থেকে মার্ডারের কেসগুলোতে ফোকাস করুন, কাজে দিবে। রেহমান পাশা সোফার উপর পায়ের উপর পা তুলে বসে পড়েন। তোমরা মেয়ে জাতি একটু বেশি বোঝো। আমার পাশে এসে বসো, আমি বুঝিয়ে দিচ্ছি। নট ইন্টারেস্টেড। তাহলে মিস্টার জায়ানকে বলো পাশা দেখা করতে এসেছেন। রেহমান পাশা ওয়াইনের গ্লাসে চুমুক বসিয়ে নাদিয়ার দিকে হেসে চোখ টিপে বাঁকা হাসে। তোমায় সুন্দর লাগছে। নতুন কিছু বলুন। আপনি কি জানেন আপনার ফ্ল্যাটিং স্কেল খুবই জঘন্য? মুডের 12টা বাজিয়ে দিলে। ধুর। আচ্ছা, তুমি আমায় একটা প্রশ্নের উত্তর দাও। হোয়াট? এই বার মিডিয়ার জন্য সবসময় বন্ধ থাকে কেন? অথচ এত বড় বার, মিডিয়ার আগ্রহ থাকা উচিত নয় কি? অফিসিয়ালিভাবে কেন বলা হয় প্রাইভেট পলিসি? ঠিক এ কারণেই আমার সন্দেহ হয় এটা কভার আপ। দেখো না দিয়া, মিস্টার জ্যানকে আমি যথেষ্ট সম্মান করি। নিঃসন্দেহে হি ইজ এ ট্যালেন্টেড পারসন। বাট আমি আমার চাকরিটাকে তো ভুলে যেতে পারি না। আইনের চোখে সবাই সমান। এটা মিস্টার জ্যান আমার থেকে ভালো জানেন। আমি আমার কাজ চালিয়ে যাব। উনি এই ব্যাপারগুলো কেন ক্লিয়ার করছেন না? ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা আলো আঁধারির ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠল এক ছায়ামূর্তি, কালো ব্লেজার স্যুটে। হাউ আর ইউ, ইন্সপেক্টর রেহমান পাশা? ঘড়ির কাঁটা তখন রাত 1টা সুই সুই। জায়ানকে দেখতে পেয়ে রেহমান পাশা উঠে দাঁড়ায়। আসুন, আপনার অপেক্ষাতেই ছিলাম। নাইস টু মিট ইউ। জায়ান এসে ছোপায় বসে পায়ের উপর পা দুলে হাত বাড়িয়ে ইন্সপেক্টরকে বসতে বলে, এই যে আপনি যখন তখন আমার বাড়ি চলে আসতে পারেন, আমি আপনাকে বাধা দিয়েছি? আপনি এসে নিজের মন মতো সার্চ চালিয়ে যান। আপনার কি মনে হয় যদি অবৈধ কিছু থাকতো আপনাকে আমি প্রবেশ করার অনুমতি দিতাম? আপনি খুব ভালো করে জানেন আমি চাইলে শুধু মিডিয়া কেন, আপনাকেও এই বারের 100 হাত দূরে রাখতে পারি। আই নো, বাট আমি অবৈধ জিনিসের গন্ধ পাই। তাহলে আপনার নাক আর চোখ দুটোই অবৈধ। নেক্সট টাইম ওয়াশ করে চেঞ্জ করে আসবেন। আপনার মধ্যে ওভার কনফিডেন্স। জায়ান বাঁকা হাসলো। কারণ আমি ভয় পাই না, ভয় আমার ডিকশনারিতে নেই। আমি চাইলে ভয়কে পোষা কুকুরের মতো শিকল পরিয়ে দিতে পারি। জায়ান গ্লাসে রেড ওয়াইন ঢেলে গ্লাসে চুমুক বসায়, আরেকটায় মিস্টারের দিকে হাত বাড়ায়। ইন্সপেক্টর পাশা হাতের ওয়াচের দিকে তাকায়। তো মিস্টার জায়ান, আজ আসি, আবার দেখা হবে। জায়ান হাত বাড়িয়ে দরজা দেখিয়ে দেয়। ইয়েস, গো। বাহিরের রাত ঠান্ডা, বাতাসে দুর্বিশাল ইঞ্জিনের গুঞ্জন, আর ক্লাবের ভিতর থেকে বেরিয়ে এসে ইন্সপেক্টর রেহমান পাশা বাইকের পাশে এসে দাঁড়ালো।
ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়ল অডি গাড়ির পেছনে আলোর ছায়ায় সোজা দাঁড়িয়ে থাকা একজনের দিকে। এলেনা, কাঁধে হালকা কোট, চুল পেছনে টেনে সোজা, ঠোঁটে ন্যূনতম হাসি নেই, পুরো ভঙ্গিটাই যেন বলে। রেহমান পাশা ধীরে ধীরে এলেনার সামনে এসে দাঁড়ালো। গলার স্বর নরম হলেও তীক্ষ্ণতা মিশিয়ে এলেনা বলে, তোকে কতবার বলেছি এইবারে আসবি না? দেন হোয়াই আর ইউ কামিং, লুজার? পাশা এক পা সামনের দিকে দিয়েই ঠোঁটের এক কোণে কটাক্ষ করল, তুই আমাকে ভাই হওয়ার সুবাদে বারণ করতেই পারিস, বাট আই অ্যাম এ ইন্সপেক্টর, ইটস মাই জব। এলেনা কাঁধ উঁচিয়ে কর্কশ গলায় কটাক্ষ করল, ভাই? মাই ফুড, নট ব্রাদার। ইউ আর স্টেপ ব্রাদার, ইয়েস, সেম সেম বাট ডিফারেন্ট। তখন এলেনার চোখে আভা নেমে এলো, তারপর একটা সতর্ক সুরে, আই ওয়ার্ন ইউ, এখানে আসবি না। পাশা ঠোঁটের কোণে হালকা হেসে বলে, আসবো, পারলে বাল ছেড়ে দেখাস। রেহমান পাশা তারপর ধীরে ধীরে বাইকে উঠে বসে। বাইকে স্টার্ট দিলে কেটিএমের গুচ্ছ গর্জে উঠল, গুড নাইট সিস্টার, টেক কেয়ার, বাই। বাসায় এসে মমের সাথে দেখা করে যাস। এলেনা গাড়িতে একটা ঘুষি মেরে বলে, ফাক, শি ইজ ইয়োর মম, নট মাই, রাস্কেল।